ওকে, আজকে যেটা পড়বো সেটা হচ্ছে রাসায়নিক গণনা। রাইট, রাসায়নিক গণনা। তো এই রাসায়নিক গণনা কি? রাসায়নিক গণনা আমাদেরকে সাহায্য করবে কিসে? কোনো রাসায়নিক বিক্রিয়া হচ্ছে, তাতে কত পরিমাণ বিক্রিয়ক ব্যবহার করেছি এবং তা থেকে কত পরিমাণ বিক্রিয়াজাত পদার্থ আমরা পাবো, এটা হচ্ছে রাসায়নিক গণনাতে আমরা শিখতে পারবো মূলত। তো রাসায়নিক গণনাতে আহ 3 রকম হয় মূলত। এক হচ্ছে ভর ভর সংক্রান্ত, তৃতীয় হয় ভর আয়তন সংক্রান্ত, এবং তৃতীয় যেটা হয় সেটা হচ্ছে আয়তন আয়তন সংক্রান্ত। অর্থাৎ কোনো বিক্রিয়াতে, কোনো রাসায়নিক বিক্রিয়াতে যদি বিক্রিয়ক ও বিক্রিয়াজাত দ্রব্য প্রত্যেকেই কঠিন পদার্থ হয় বা তরল হয়, সেক্ষেত্রে আমরা ভর ভর সংক্রান্ত রাসায়নিক গণনা করব। যদি কোনো বিক্রিয়াতে, রাসায়নিক বিক্রিয়াতে কঠিন এবং গ্যাস বা গ্যাসীয় বিক্রিয়াজাত পদার্থ বা বিক্রিয়ক উপস্থিত থাকে, তো সেক্ষেত্রে আমরা ভর ও আয়তন সংক্রান্ত গণনা করব। এবং কোনো রাসায়নিক বিক্রিয়াতে যদি শুধুমাত্র গ্যাসীয় পদার্থই থাকে, সেক্ষেত্রে আমরা আয়তন আয়তন সংক্রান্ত রাসায়নিক গণনা করব। এটি হচ্ছে মূল বক্তব্য। তো প্রথমে আমরা ভর ভর সংক্রান্ত পড়ি, রাসায়নিক গণনা পড়ি ভর ভর সংক্রান্ত, তারপর ভর আয়তন সংক্রান্ত পড়বো, তারপর আয়তন আয়তন সংক্রান্ত। আচ্ছা, বোর্ডের বাইরে চলে গেছে, ওয়েট। ভর ভর সংক্রান্ত। তো ভর ভর সংক্রান্ত রাসায়নিক গণনায় আমরা কি করি? ধরো এ এবং বি এ দুটি বিক্রিয়ক দেয়া আছে, এর ওজন দেয়া আছে এক্স গ্রাম, এর ওজন দেয়া আছে ওয়াই গ্রাম। ধরলাম আমরা এ বি থেকে সি উৎপন্ন হচ্ছে, সি হচ্ছে আমাদের বিক্রিয়াজাত দ্রব্য। সেক্ষেত্রে কত পরিমাণ সি উৎপন্ন হবে সেটাই হচ্ছে ভর ভর সংক্রান্ত রাসায়নিক গণনা থেকে আমরা শিখব। ওকে, যেমন ধরো আমি তোমাকে যদি বলি একটা রাসায়নিক বিক্রিয়া, উদাহরণ দিচ্ছি, N2 প্লাস 3H2 থেকে তৈরি হচ্ছে 2NH3। দেখো প্রত্যেকেই এখানে গ্যাস, কিন্তু যদি আমাদেরকে তার ওজন দেয়া থাকে তাহলে তার ভর ভর সংক্রান্ত গণনা করতে আমাদের অসুবিধা নেই। যদি ওজন দেয়া থাকে তাহলে তাদের ভর ভর সংক্রান্ত রাসায়নিক গণনাতে আমাদের কোনো অসুবিধা হওয়া উচিত না। তো যদি গ্যাসীয় হয় কিন্তু তাদের যদি ভর দেয়া থাকে বা মোল দেয়া থাকে, ভর দেয়া থাকে অথবা যদি তাদের মোল সংখ্যা দেয়া থাকে, তবে কিন্তু তার ভর ভর সংক্রান্ত গণনা আমরা করতে পারবো। গ্যাসীয় হলেও আমাদের কিছু যায় আসে না। তো দেখি N2 প্লাস H2 যারা একে অপরের সাথে বিক্রিয়া করছে,
এবং বিক্রিয়া করার পর 2 অণু NH3 উৎপন্ন করছে, এখানে ভর সংক্রান্ত গণনা থেকে NH3 কত উৎপন্ন হবে সেটা আমরা জেনে নিতে পারি। তো এই যে রাসায়নিক বিক্রিয়াটা তোমাকে হয়তো দেয়া আছে শুধু এইরকম, N2 + H2 = NH3। প্রথম কাজ তোমার কি হবে? প্রথমে এটাকে ব্যালেন্স করা। প্রথমে একে একে ব্যালেন্স করাই হচ্ছে কাজ। ব্যালেন্স করতে গেলে আমার এখানে 3 আর এখানে 2 দিতে হবে। ব্যালেন্স করা আশা করি জানো। তো এবার ব্যালেন্স করার পর দেখতে হবে যে এদের ভরের রেশো কত বা মোল রেশো কত। কি বার করব? মোল রেশো বা ভরের অনুপাত, রেশো বার করব। তো বিক্রিয়কের অনুপাত তো দেখে নিই। এরা হচ্ছে বিক্রিয়ক, নাইট্রোজেন আর হাইড্রোজেন। এদের অনুপাত কত হয়েছে? 1:3। মনে রাখতে হবে এই অনুপাতটা কিন্তু আমরা ব্যালেন্স রিঅ্যাকশন বা সমতাযুক্ত সমীকরণ থেকেই পেতে পারি। তাই বিক্রিয়াটাকে প্রথমে ব্যালেন্স করা খুব প্রয়োজন। এটা কি রেশো এদের? মোলের অনুপাত। ওকে, এবার এখান থেকে এদের ভরের অনুপাত আমরা বের করে নিতে পারি। 1 মোল নাইট্রোজেনের ভর কত? 28 গ্রাম। আর 3 মোল হাইড্রোজেনের যে ভর সেটা কত? 3 × 2। হাইড্রোজেন H2, H2 ওজন কত হবে? 2 × 1 = 2, 2 গ্রাম। আর যদি 3টে আছে তাহলে 3 × 2 = 6 গ্রাম। 3টে বলতে 3 মোল হাইড্রোজেন আছে, 3 × 2 সমান হচ্ছে 6। তো এটা হচ্ছে 6 গ্রাম হাইড্রোজেন আছে। তো এটা হচ্ছে এদের ভরের অনুপাতটা বের করে নিলাম। তো যখন 1 মোল নাইট্রোজেন ব্যবহার করা হয় এবং 3 মোল হাইড্রোজেন ব্যবহার করা হয়, তখন অ্যামোনিয়া কত উৎপন্ন হচ্ছে? 2 মোল। অর্থাৎ রেশো NH3 এখানে আসবে কত? 2। তাহলে মোলের অনুপাত বিক্রিয়ক এবং বিক্রিয়িত পদার্থ N2:H2:NH3, মোলের অনুপাত কত? 1:3:2। এবারে 2 মোল NH3 ওজন কত সেটা জানতে গেলে আগে জানতে হবে যে NH3 ওজন কত। NH3 ওজন কত সেটা কিভাবে বার করতে পারি জানো যদিও। NH3, নাইট্রোজেন কটা আছে? একটা, তাহলে 1 গুণিত নাইট্রোজেনের যে ওজন প্লাস 3 গুণিত হাইড্রোজেনের যে ওজন। নাইট্রোজেনের ওজন হচ্ছে 14, হাইড্রোজেন হচ্ছে 1 করে 3, 3 একে 3, 17। তো 17 গ্রাম হচ্ছে NH3 ওজন। তাহলে NH3, 1 মোল NH3 ওজন হচ্ছে 17 গ্রাম। তাহলে 2 মোল NH3 ওজন হবে 17 × 2 অর্থাৎ 34 গ্রাম। তাহলে কি দেখলাম? এটা হচ্ছে এদের অনুপাত, ভর সংক্রান্ত অনুপাত। যে রাসায়নিক বিক্রিয়াটা দেয়া আছে N2 + H2 সমান হচ্ছে NH3, যাকে ব্যালেন্স করলে আমরা পাচ্ছি N2 + 3H2 সমান 2NH3। এই বিক্রিয়াটাকে ব্যালেন্স করার পর আমরা দেখলাম এদের মোলের অনুপাত, বিক্রিয়ক এবং বিক্রিয়িত প্রত্যেকটি বিক্রিয়ক এবং বিক্রিয়িত পদার্থের যে অনুপাত, মোলের অনুপাত, সেটা হচ্ছে 1:3:2। এবং এই মোল সংখ্যাকে ওজনে পরিবর্তন করতে আণবিক ওজন বা আণবিক ভরে প্রকাশ করার পর দেখলাম যে এদের ওজনের যে অনুপাতটা হওয়া উচিত সেটা হচ্ছে 28:6:34। অর্থাৎ আমি এটাও বলতে পারি যে প্রত্যেক 28 গ্রাম N2 প্রতি 6 গ্রাম H2 সাথে বিক্রিয়া করে 34 গ্রাম NH3 উৎপন্ন করে, এটা বলতে পারি। এতদূর পর্যন্ত আশা করি বোঝা গেছে। এবারে কি হবে? এটা তো তোমার হচ্ছে অনুপাত গেল, তাই তো?
এটা হচ্ছে আইডিয়াল অনুপাত, মানে এইটাতে হওয়া উচিত। এবারে পরের কন্ডিশনটাতে কি দেয়া থাকবে, পরে এমন একটা কন্ডিশন দেয়া থাকবে যেখানে তোমাকে নিজেকে বার করতে হবে যে কতটা পরিমাণ হবে। যেমন আমি তোমাকে ধরো বললাম যে আমি 14 গ্রাম নাইট্রোজেন দিয়েছি, তার সাথে দিয়েছি 3 গ্রাম হাইড্রোজেন। এবার আমি তোমাকে বললাম যে কত গ্রাম NH3 উৎপন্ন হবে। প্রশ্নটা এখানে হবে, আগে যেটা করলাম সেটা হচ্ছে একটা রাসায়নিক বিক্রিয়া যেটা কিনা একটা ব্যালেন্স কন্ডিশনে আছে, এবং একটা বিক্রিয়া ব্যালেন্স কন্ডিশনে তার যে অনুপাত ভরের সেটা বার করলাম। এবারে ভর ভর সংক্রান্ত গণনা শিখবো। কি না, ধরো দেয়া আছে বিক্রিয়কের পরিমাণ দেয়া আছে, তোমাকে কতটা পরিমাণ বিক্রিয়ত পদার্থ উৎপন্ন হবে সেটা বার করতে হবে। তো সেটা বার করানোর জন্য জানার দরকার কি, পুরানো যে অনুপাতটা আছে সেটা জানার দরকার রয়েছে, তাই তো? যে পুরানো অনুপাতটা কি বা পুরানো অনুপাতে কত ছিল সেইটা আমাদেরকে বার করতে হবে। তো দেখো কি বলি, আগেরটাতে অনুপাত যেটা ছিল সেটা যদি একটু মনে করো তাহলে দেখছো যে 28 নাইট্রোজেন ছিল, 6 অনুপাত কার ছিল, হাইড্রোজেনের। NH3 কত ছিল, 34। এবারে যে নতুন অনুপাতটা আসছে সেটা হচ্ছে 14:3। তাহলে এই অনুপাতটা কত হবে, নিশ্চয়ই 17 হবে। প্রত্যেকেই তো হাফ হয়েছে, 28টাও হাফ হয়ে 14 হয়েছে, 6টাও হাফ হয়ে 3 হয়েছে, তাহলে 34টা নিশ্চয়ই 17। অতএব আমি এই অনুপাত থেকে গণনা করে দিলাম যে এখানে 17 গ্রাম অ্যামোনিয়া বা NH3 উৎপন্ন হবে। এটাই হচ্ছে ভর ভর সংক্রান্ত গণনা। এবারে এত সহজ সরল ঘটনা তো তোমাদেরকে দেয়া থাকবে না, আমি শুধু উদাহরণ দিলাম। এক্ষেত্রে একটু কমপ্লিকেটেড কেসও দিতে পারে। বলল যে ধরে নাও আমি 14 গ্রাম N2 এর সাথে অতিরিক্ত পরিমাণ হাইড্রোজেন গ্যাস বা হাইড্রোজেন গ্যাসের বিক্রিয়া ঘটালাম বা ঘটালে কত গ্রাম NH3 উৎপন্ন হবে। বা এটাও বলতে পারি যে কত মোল, এটাও বার করো। গ্রাম বেরোলে তো মোল বেরিয়ে যাবে, ঘাট টানলে মাথা আসবে, কোনো অসুবিধা নেই। তো কত গ্রাম যদি বার করতে পারি কত মোল সেটাও বেরিয়ে যাবে, কত মোল NH3 উৎপন্ন হবে। এটি হচ্ছে প্রশ্ন। তো আমরা কি করবো এটি সলভ করার জন্য? প্রশ্নটা প্রত্যেকে স্ক্রিনশট নিয়ে নাও। দেখো কি করা হবে, কোনো অসুবিধা নেই, সহজ অঙ্ক। অঙ্কতে একটা সমস্যা যেটা সেটা হচ্ছে অতিরিক্ত পরিমাণ H2 দেওয়া হয়েছে। এটার অনুপাত আগে থেকে কত ছিল, 28:6। আমি ব্যালেন্স করিনি, অনুপাতটা যেহেতু আগে বার করে নিয়েছি তাই আর ব্যালেন্স করছি না। 34 আমি জানি আগে থেকে, তাই তোমরা পরীক্ষার খাতায় আবার লিখবে, প্রথম থেকেই লিখতে হবে পরীক্ষার খাতায়, যেহেতু আমি আগে বলে দিয়েছি তাই আর লিখছি না। 28:6:34 ছিল। এবার দেখো নাইট্রোজেন কত আছে, 14। তাহলে 28-এর জন্য লাগে কত, 6। 14-র জন্য লাগে কত, 3। আমাকে তো অতিরিক্ত দেয়া আছে, তার মধ্যে নিশ্চয়ই 3 উপস্থিত আছে। তো শুধুমাত্র 14 গ্রামের জন্য 3 গ্রাম হাইড্রোজেনই ব্যবহৃত হবে। অতিরিক্ত পরিমাণ হাইড্রোজেনের মধ্যে কেবলমাত্র 3 গ্রামই হাইড্রোজেনের জন্য হাইড্রোজেন ব্যবহৃত হবে, বাকি হাইড্রোজেন বিক্রিয়ায় অংশগ্রহণ করবে না। এতটুকু আগে মাথায় ঢোকাও। 14 গ্রাম নাইট্রোজেন দেয়া আছে, এবার হাইড্রোজেন বিক্রিয়া করার জন্য তো নাইট্রোজেন দরকার। তো নাইট্রোজেন যদি 14 গ্রাম থাকে, তো সেই অনুপাত থেকে আমরা দেখতে পাচ্ছি যে 14 গ্রামের সাথে 3 গ্রাম হাইড্রোজেনই কেবলমাত্র বিক্রিয়া করতে পারে। তো বাকি যে হাইড্রোজেন, বাকি যে অতিরিক্ত পরিমাণ যে হাইড্রোজেন গ্যাস ব্যবহার করা হয়েছে,
তার মধ্যে থেকে শুধুমাত্র 3 গ্রামই ব্যবহার হবে, বাকি যতটা পড়ে আছে সেটা পড়ে থাকবে, বিক্রিয়া অংশগ্রহণ করবে না। ঠিক আছে, তো 14 গ্রামের সাথে 3 গ্রামই ব্যবহার হবে, এবং আমরা এটা দেখতে পাচ্ছি যে 14-র সাথে 3 হলে হওয়া উচিত কত? 17। ঠিক আছে, এই অনুপাতটাকে মেনটেন করতে হবে। ধরো 28-এর জন্য হয় কত? 34। ডাইরেক্টও করে দিতে পারো, নাইট্রোজেনের সাথে NH3 অনুপাত নিয়ে নাও ডাইরেক্ট, মাঝখানে একটা রাখলে অসুবিধা হচ্ছে তিনটা ক্যালকুলেট করতে। নাইট্রোজেনের অনুপাত NH3 কত? 28 অনুপাত 34। আমরা দেখতে পাচ্ছি যে নাইট্রোজেন যদি 28 গ্রাম ব্যবহার করা হয়, অতিরিক্ত হাইড্রোজেনের সাথে বিক্রিয়া ঘটানো হয়, তাহলে NH3 কত উৎপন্ন হবে? 34 গ্রাম। তাহলে এবার যদি আমাকে 1 গ্রাম নাইট্রোজেন দেওয়া থাকে, তাহলে 34-এর 28 গ্রাম NH3 উৎপন্ন হবে। এবার যদি আমাকে 14 গ্রাম দেওয়া থাকে নাইট্রোজেন, তাহলে 34-এর 28 গুণিত 14 সমান 17 গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন হবে। ঐকিক নিয়ম, সাধারণ ঐকিক নিয়ম থেকে বের করে নিতে পারবে যে কত পরিমাণ NH3 উৎপন্ন হবে। তো এই হচ্ছে ভর সংক্রান্ত গণনার একটি বিশেষ ধরনের প্রশ্ন। এবার 17 গ্রাম অ্যামোনিয়া সমান কত মোল অ্যামোনিয়া, এটা বার করে নিলেই দ্বিতীয় প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এবার এখানে একটা প্রশ্ন হয়, সেটা হচ্ছে, মানে প্রশ্ন বলতে কি, এখানে একটা টপিক আছে, সেটা হচ্ছে লিমিটিং রিএজেন্ট। লিমিটিং রিএজেন্ট, যাকে বাংলাতেও লিমিটিং রিএজেন্টই বলা হয়, খালি বাংলায় লেখা হয় লিমিটিং টিং রিএজেন্ট, আর লিখতে হয় লিমিটিং রিএজেন্ট। তো কি এই লিমিটিং রিএজেন্ট? লিমিট মানে কি? লিমিট মানে যেখানে শেষ হচ্ছে, যে আমার লিমিট ভাই 5,000 টাকা পর্যন্ত আমি তোকে দিতে পারবো, তার মানে 5,000-এ গিয়ে আমি শেষ। আমার লিমিট হচ্ছে ভাই আমি অঙ্কে 195 পেতে পারবো, এর বেশি আমি পেতে পারবো না। তাহলে আমার লিমিট কত? মানে 95-তে গিয়ে আমার দৌড় শেষ। এখানে লিমিটিং রিএজেন্ট, এ কথার অর্থ কি? যে রিএজেন্ট মানে বিক্রিয়ক, তো যে বিক্রিয়কটা লিমিটিং শেষ হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে, তাকে আমরা কি বলি? লিমিটিং রিএজেন্ট। ঠিক আছে, তো লিমিটিং রিএজেন্ট কাকে বলে? একাধিক বিক্রিয়কের মধ্যে যে বিক্রিয়ক প্রথমে নিঃশেষিত হয়, নিঃশেষিত বানান কি যে বানান হয় এর, নিঃশেষিত, ওরে বাপরে বিরাট কঠিন বানান। দন্তন্য হস্যইকার, কি বিসর্গ, তালবস্য একার, মূর্ধন্যস্বই হস্যই ত। বিক্রিয়ক প্রথমে নিঃশেষিত হয় তাকে ডট 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 বলে। ঠিক আছে, লিমিটিং রিএজেন্ট কাকে বলে? 2 নম্বরের প্রশ্ন ক্লাস 11-এর পরীক্ষায় পড়বে। হ্যাঁ, তো শুধু তো এইটা লিখলে আর হবে না, একটা বিক্রিয়া দিতে হবে এবং তার উদাহরণ দিতে হবে। যে কোনো সায়েন্সের আমরা জানি যে শুধু লিখলে হবে না, একটা উদাহরণ বা একটা ছবি এঁকে দিতে হবে। বায়ো সায়েন্স হলে ছবি এঁকে দিতে হয়, কেমিস্ট্রি হলে উদাহরণ দিয়ে দিতে হয়। উদাহরণটা কি দিবি? এই তো একটাই মনে রাখো, নাইট্রোজেন আর হাইড্রোজেন। ঠিক আছে, বলবে যে 14 গ্রাম নাইট্রোজেনের সাথে অতিরিক্ত হাইড্রোজেনকে বিক্রিয়া ঘটালে, হাইড্রোজেনের সাথে বিক্রিয়া ঘটালে নাইট্রোজেন প্রথমে নিঃশেষিত হয়, তাই নাইট্রোজেন এই বিক্রিয়ায় কি? লিমিটিং রিএজেন্ট। ব্যাস, আমার হাতের লেখা ডাক্তারের হাতের লেখা সমান, তো বুঝে নিতে হবে এবারে। তো এতটা হলো ভর সংক্রান্ত গণনা, আমি শিখিয়ে দিলাম। আচ্ছা, ভরের সাথে যে মোলের সম্পর্ক আছে সেটা নিশ্চয়ই দেখতে পেলে। তো মোল থেকে ভরে সুন্দরভাবে পরিবর্তন করে নিতে পারো প্রয়োজন মতো। তো যখন যেখানে যা প্রয়োজন হবে, যেখানে মোল প্রয়োজন হবে, সেখানে ভর থেকে মোলে পরিবর্তন করে নিবে। যেখানে মোল প্রয়োজন হবে সেখানে ভর থেকে মোলে সহজে পরিবর্তন করে নিতে পারবে, আশা করি কোনো অসুবিধা নেই।
এবার যেটা আছে সেটা হচ্ছে যে ভর আয়তন সংক্রান্ত রাসায়নিক গণনা। আবার বোর্ডের বাইরে চলে গেছে। ভর আয়তন সংক্রান্ত, ধরো আমি বললাম একই বিক্রিয়া ধরি, নাইট্রোজেন হাইড্রোজেন NH3 উৎপন্ন করছি। আমি বললাম যে নাইট্রোজেন 14 গ্রাম দিয়েছি, হাইড্রোজেন 10 লিটার দিয়েছি, 10 লিটার না, একটু বেশি দিই, 50 লিটার দিয়েছি। তো কত গ্রাম NH3 উৎপন্ন হবে বা কত লিটার NH3 উৎপন্ন হবে, এটা হচ্ছে প্রশ্ন। কি করেছি, একটা ভর দিয়েছি, একটা আয়তন, তাহলে ভর আয়তন সংক্রান্ত গণনা করতে হবে। দেখো আমরা কি করতে পারি, ভরের সাথে তো আর আয়তনের অনুপাত এইভাবে সরাসরি বানাতে পারবো না। যেমন ভাবে ভরের সাথে সম্পর্ক হচ্ছিল, ভরের মধ্যে একটা অনুপাত বার করছিলাম, কিন্তু এক্ষেত্রে ভর একটা আয়তন একটা। তো এক্ষেত্রে আমরা কি করতে পারি, প্রশ্ন হচ্ছে এটাই, কি করতে পারি, কি করা যেতে পারে। যদি চিন্তা ভাবনা করো তাহলে মাথার উপরে প্রেসার পড়ে যেতে পারে, ছোট মাথা ব্লাস্ট হয়ে যেতে পারে। এইটাকে আমরা কি করব, মোলে পরিবর্তিত করব, গ্রামটাকে, ভরকে মোলে পরিবর্তন করব। আবার আয়তন যেটা আছে সেই আয়তনকেই মোলে পরিবর্তিত করব। আমরা রাসায়নিক গণনা চ্যাপ্টারটাতে পড়েছিলাম ক্লাস 10-এ যে এসটিপিতে 1 মোল যে কোনো গ্যাসের আয়তন 22.4 লিটার, 22.4 লিটার হয়। ঠিক আছে, তো সেই কনসেপ্ট ব্যবহার করে 22.4 লিটার হাইড্রোজেনের এসটিপিতে যদি 1 মোল হয়, তাহলে 1 লিটার সমান কত মোল, 50 লিটার সমান কত মোল। ঐকিক নিয়ম দ্বারা এই 50 লিটারকেও মোলে পরিবর্তন করতে পারবো এবং একেও মোলে পরিবর্তন করতে পারবো। এবার আগে থেকেই তো আমরা মোলার রেশো জেনে বসে আছি, 1:3:2, যেটা কিনা N2:H2:NH3। এই যে রেশোটা সেটা কত, 1:3:2। তো এই রেশোটা পেয়ে গেলাম, এই রেশোতে ফেলবো, এটা বার করবো। এটা কতটা পরিমাণ আছে দেখে নেব মোলে পরিবর্তন করে, এটা কতটা মোল হচ্ছে দেখে নেব, এই অনুপাতে ফেলবো, এই অনুপাতে যেটা পাবো সেটাই। তোমরা করে বলো আমাকে যে এটার অনুপাত কত হবে। ঠিক, এবার আসছি আয়তন সংক্রান্ত গণনা। এটাও কোনো ব্যাপার নয়, এখানে আরো সহজ হয়ে গেছে, দুটোই আয়তন, আয়তন আয়তন সংক্রান্ত গণনা, এখানে দুজনই আয়তন। এবারে N2H2NH3 একই বিক্রিয়া দিয়ে কাজ চালিয়ে দিচ্ছি। এটা 10 লিটার দেয়া আছে, এটা 15 লিটার দেয়া আছে, এটা কত লিটার উৎপন্ন হবে। তো দুজনকে প্রথমে কি করব, মোল, এটাকেও মোল করে নাও, অথবা অনুপাতের রেশোটাও দেখে নিতে পারো। এটা 1 মোল ছিল, তাই তো, অনুপাতটা কি ছিল আমাদের, 1 মোল অনুপাত 3 মোল অনুপাত 2 মোল। তাহলে এটাকে যদি আমি করি, 1 মোলের এসটিপিতে 1 মোলের যে আয়তন সেটা কত, 22.4 লিটার। তাহলে 22.4 অনুপাত 3 ইন্টু 22.4, কারণ 3, তারপরে আবার অনুপাত, তারপর অনুপাত দিয়ে 2 গুণিত 2.4। তাহলে অনুপাতটা যেটা আসছে সেটা কত, 22.4 অনুপাত 67.2 অনুপাত 44.8। এটা হচ্ছে ওদের আয়তনের অনুপাত। তো তুমি এই অনুপাতে রেখে NH3 যে কত পরিমাণ উৎপন্ন হবে সেটা বার করতে পারো। আবার এই লিটার গুলাকে মানে আয়তন গুলাকে মোলে পরিবর্তন করে নাইট্রোজেন কত মোল উৎপন্ন হবে সেটা বার করতে পারো। সেটা বার করার পর তাকে আবার আয়তনে পরিবর্তন করে দিতে পারো। তো এটা হচ্ছে বিষয়। চলো এবার বইতে দেখো গ্যাসিমিতি ট্যাসিমিতি ইউডোমেট্রি ফেট্রি আছে, ওগুলা তোমাদের কাজে লাগবে না কোনো, কারণ ওগুলো প্র্যাকটিক্যাল ল্যাবে শেখানো হয়। প্র্যাকটিক্যাল ল্যাব তোমাদের এই বছর আর হবে না ডিউ টু করোনা, তো এগুলো তোমরা শিখতে পারবে না, তোমাদের কাজেও লাগবে না, অতএব বাদ দাও। আচ্ছা, এরপরে তাহলে কি করব, এরপরে ল্যাবে একটা সূত্র শিখতে হয়,
সেই সূত্রটা হচ্ছে, সেই সূত্রটা একটু পরে শিখছি। তার আগে বলে দিই যে দ্রবণে সংঘটিত বিক্রিয়া। আচ্ছা, 25 মিনিটের ভিডিও হয়ে গেছে, এর পরেরটাতে দ্রবণে সংঘটিত বিক্রিয়ার গণনা শুরু করছি।